আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটা দেখব। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে 7 স্টার দেন, মানে এটা মোটামুটি 1 বছর পরে পরে এটা পরীক্ষা আসে, যে 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর আবার পরীক্ষা আসে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে মনে হয় অলরেডি 2002-এ আসছে, 4-এ আসছে, 6-এ আসছে, 7-এ আসছে, আবার 13-তে আসছে, এরকম বেশ কয়েকবার আসছে এই প্রশ্ন। 8-10 বার অলরেডি বোর্ডে চলে আসছে। সব বুঝতেছেন এটা কী পরিমাণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন এটাকে বিভিন্নভাবে আপনার কাছে জানতে চাইতে পারে। খেয়াল করেন, একটি ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা প্রতিপাদন করো। ক্যান্টিলিভারের আরেকটা নাম হচ্ছে কর্ণলম্ব। তাহলে যদি বলে একটি কর্ণলম্বের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা, জিনিস সেম। অথবা অন্যভাবে বলতে পারে, সুষম বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তে ভার বা ওজন বা বল প্রয়োগ করলে, ভার বা ওজন বা বল প্রয়োগ করা হলে ওই প্রান্তের অবনমনের রাশিমালা, অবনমনের রাশিমালা বলতে পারে, বা নতির রাশিমালা বলতে পারে, বা বেন্ডিংয়ের রাশিমালা বলতে পারে, প্রতিপাদন করো। ঠিক আছে, এখন আমরা প্রথমে জেনারেল ভাবে, যদি প্রথম প্রশ্ন বলে যে জাস্ট অবনমনের রাশিমালা বলছে, প্রস্থচ্ছেদটা কি বৃত্তাকার নাকি আয়তাকার সেটা বলে নাই, আমরা জেনারেলের জন্য একটা আনসার বের করব, তারপরে ফাইনালি গিয়ে বলবো যে যদি আয়তাকার হয় তাহলে এমন হবে, বৃত্তাকার হইলে এমন হবে। সেটা আমরা ধারাবাহিকভাবে দেখাবো। ওকে, আসেন, মানে এই তিনটার প্রশ্নের আনসার সেম, আনসার সেম। আসেন খেয়াল করেন, প্রথমে আমরা একটু সংজ্ঞাটা বলি যে কর্ণলম্ব কাকে বলে। সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এই আমি যে যা লিখছি পুরোটুকু আপনার পরীক্ষায় বর্ণনার মধ্যে লিখতে হবে। সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রস্থচ্ছেদ মানে কি? ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। যেমন ধরেন এইটা হচ্ছে এই যে মার্কার, এটার এই জায়গায় প্রস্থচ্ছেদ যা, এইখানে মাঝেও তা, শেষেও কি তা। কিন্তু যদি এমন হইতো যে আমার মার্কারটা দেখতে এই যে এরকম যদি হইতো, এই যে মার্কারটা যদি এই যে দেখতে এরকম হইতো, তাহলে কি হইতো? এই জায়গায় প্রস্থচ্ছেদটা কম, এখানে প্রস্থচ্ছেদটা কি হয়ে গেছে? বেশি। তো আমাদের এখানে বলছে সুষম প্রস্থচ্ছেদ, মানে সব জায়গায় সমান প্রস্থচ্ছেদ, এইখানে প্রস্থচ্ছেদ যা, এখানে প্রস্থচ্ছেদ তাই হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো আনুভূমিক দণ্ডের, মানে কি? দণ্ডটা থাকতে হবে এই যে এরকম আনুভূমিক, এরকম থাকলে হবে না, আনুভূমিক থাকতে হবে। আনুভূমিক দণ্ডের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে, মানে কি? একটা মাথা ধরেন কোনো একটা কিছুর সাথে দৃঢ়ভাবে আটকায়া ওয়েল্ডিং করে জয়েন করে দিছেন, এরকম মনে করেন, বা খুব দৃঢ়ভাবে আটকানো, মানে এই প্রান্ত নড়াচড়া করতে পারবে না, এটা হচ্ছে এটার সাথে ফিক্স। তাহলে এই যে দণ্ডটা, এটা কি আনুভূমিকভাবে রাখা আছে, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সব জায়গায় সমান, সুতরাং আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার। দেখেন, দৃঢ়ভাবে আটকিয়ে অপর প্রান্তে ওজন ঝুলালে, অপর প্রান্তে এই জায়গায় আমি হালকা না, মানে ভারী কোনো বস্তু যদি রেখে দিই, তাহলে এটা কি হবে? এরকম ব্যান্ড হবে না? ওজন ঝুলালে ওই দণ্ডকে ক্যান্টিলিভার বা কর্ণলম্ব বলে। এই যে জিনিসটা, এটা যখন ব্যান্ড হয়ে যাবে তখন ওই দণ্ডকে আমরা বলতে পারবো ক্যান্টিলিভার। এখন এই জিনিসগুলো যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তারা বেশ মানে এই জিনিস নিয়ে অনেক পড়াশোনা করে। ওই যে আমরা যে ঘর যারা বানায়, যে কি বলে, ঘরের যে কলামগুলা দেয়, পিলার অনেকে বলে কলাম দেয় না, তারপরে ঘরের উপরের দিকে যে বিমগুলা দেয়, ওগুলাতে কি পরিমাণ লোড দিলে কি পরিমাণ বেন্ডিং হবে না হবে, ওটা ভিতরে রড থাকে না, তো রডের মধ্যে কি পরিমাণ বেন্ডিং সে সহ্য করতে পারবে না পারবে, ওইসব হিসাব করে কিন্তু ইঞ্জিনিয়াররা ঘর ডিজাইন করে, যে কোন জায়গায় কি পরিমাণ লোড পড়তেছে, এইসব বেশ কিছু ঝামেলা আছে, ওগুলো হিসাব করে তারা। সো মেইন জিনিস কিন্তু ফিজিক্স থেকেই, ফিজিক্সের অ্যাপ্লিকেশনই তারা করে কোথায়? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। বুঝতে পারছেন? পিলার কতটুকু লোড সহ্য করতে পারবে, তারপরে ব্রিজের মধ্যে গাড়ি যদি উঠে ম্যাক্সিমাম কত কেজি ওজনের গাড়ি এখানে থাকতে পারবে, এইসব বিভিন্ন জিনিসপাতি তারা হিসাব করে। আচ্ছা, এখন যাই হোক, আমরা আসি আমাদের কাজে। আমরা একটা চিত্র আঁকায় নিই। এটা হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, মানে যেটার সাথে আটকানো থাকবে আমাদের ক্যান্টিলিভারটা। আচ্ছা, তাহলে এটা গেল সংজ্ঞা, ক্যান্টিলিভারের সংজ্ঞা। তারপরে আসেন চিত্র একে ধরি, ওবি একটি আনুভূমিক দণ্ড। এই যে চিন্তা করেন, আমরা আমাদের এটা কিন্তু এখানে বেশ কিছু প্রমাণ আছে। আমরা এমন একটা ক্যান্টিলিভার ধরতেছি যেখানে আমাদের এই যে ক্যান্টিলিভার, তার নিজস্ব ওজন খুবই কম,
তার নিজের ওজন খুবই কম, তার তুলনায় এখানে যে ওজনটা দেওয়া হয়েছে সেটা বেশ ভারী, তার নিজের ওজন খুবই কম, এটা আমরা বিবেচনা করতেছি, নগণ্য বিবেচনা করতেছি। তার নিজস্ব ওজন যদি বিবেচনা করি তাহলে অন্যরকম আনসার আসবে বা মানে আরেকটা আসবে, সেটা আমাদের সিলেবাসে বা আমাদের প্রশ্নে চায় নাই। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এটার ওজন খুবই নগণ্য, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বরং এখানে যে ভারী বস্তুটা ঝুলাবো বা যে ওয়েটটা ঝুলাবো, যে ওজনটা দিব, সেই ওজনটা অনেক বেশি এইটার তুলনায়, তার নিজস্ব ওজনের তুলনায়। আসেন চিত্র একে ধরি, ওবি একটি আনুভূমিক দণ্ড। এই যে দেখেন, এইটাকে বলতেছি আমরা আনুভূমিক দণ্ড। এই যে এটা হচ্ছে আমার ও, এই যে এটা হচ্ছে আনুভূমিক দণ্ড। এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল এই যে এরকম দেখাচ্ছে আর কি। এটাকে চিন্তা করতে পারেন খুবই মানে কীরকম চিন্তা করবেন, চিন্তা তো চিন্তা করো একটা সমস্যার বিষয়। এই যে এরকম চিন্তা করতে পারেন যে কি হইল এটা, না হয় নাই। ও এই যে এরকম এরকম এরকম, এই যে এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার। তাহলে এটার এই যে এই যে পাশটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য। এটারে এই যে এরকম একটা মাথা ফিক্স করে, অর্থাৎ চিন্তা করেন ওয়েল্ডিং করে লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই মাথায় হচ্ছে একটা ধরেন বিশাল একটা কিছু ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে, যে এরকম ব্যান্ড হয়ে যাবে। আমি হচ্ছে ব্যান্ডিংটা দেখাবো কিভাবে। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সেই ক্যান্টিলিভারটা। এটার এই মাথা এখানে ফিক্স করা আছে। এই মাথার মধ্যে আমি হচ্ছে একটা ভর দিলাম। যদি ভর দেই তাহলে এটা কি এই যে এরকম ব্যান্ড হয়ে যাবে না? আগে যেরকম সোজা ছিল এরকম থাকবে না, সে তো এরকম ব্যান্ড হয়ে যাবে। এই মাথা তো এখানে ফিক্স, এই মাথা নড়বে না, শুধু সে আগে ছিল এরকম, এখন ব্যান্ড হয়ে কি এই যে এরকম একটা অবস্থানে চলে আসবে না? এই যে এরকম একটা অবস্থানে চলে আসবে। এখন চিন্তা করেন তো, এই অবস্থানটাকে আমি এখানে আঁকাচ্ছি, ব্যান্ড যে হইল এই অবস্থানটাকেই আমি এখানে আঁকাচ্ছি। তাহলে এটা ছিল ও, আর এটাকে ধরে নিয়েছিলাম আমরা বি। ও বি একটা আনুভূমিক দণ্ড। এটা ব্যান্ড হওয়ার পরে ওই যে এরকম হয়ে গেছে, ব্যান্ড হওয়ার পরে এই যে এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে যে এতটুকু যে নামলো, এখান থেকে যে এতটুকু নামলো, এটাকে আমরা বলতেছি অবনমন, মানে কতটুকু নামছে, ঠিক আছে, কতটুকু ব্যান্ড হয়েছে। তাহলে এখান থেকে এতটুকুকে আমরা বলবো হচ্ছে, এখান থেকে এতটুকুকে আমরা বলতেছি হচ্ছে অবনমন। এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে আগে ছিল ও বি, বর্তমানে এই মাথার নাম দিয়ে দিলাম আমরা ও বি প্রাইম। আচ্ছা, ভালো কথা। এখানে কোনো একটা বিন্দু বিবেচনা করতেছি আমরা, এখানে কোনো একটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে পি, এবং এটাকে কোঅর্ডিনেটকে আমরা এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করব। এই দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং নিচের দিকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। নিচের দিকটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এদিকটা এক্স অক্ষ আর নিচের দিকটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে পি এক্স ওয়াই একটা বিন্দু। এই পি এক্স ওয়াই বিন্দুটা এই দিক বরাবর একটা ডট লাইন দিলাম। এখন আমরা বলতেছি যে এখান থেকে, সরি, এই দণ্ডের পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এল। পুরা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত? এল। পুরা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। পি বিন্দুটা হচ্ছে এক্স দূরত্বে আছে, এটা আমরা ধরে নিছি এক্স দূরত্বে আছে। পি বিন্দুটা যদি এক্স দূরত্বে থাকে, পি বিন্দুটা যদি এক্স দূরত্বে থাকে, পুরাটুকু কত ছিল? এল। এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কত? এল মাইনাস এক্স কিনা? এল মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, এই যে বাঁকলো, যে কোনো বাঁকা, এই পুরা জিনিসকে একটা বৃত্ত কল্পনা করতে পারি কিনা আমি? যে কোনো বাঁকা, মনে করেন যে আমি এই যে এরকম একটা বেন্ডিং দেখতেছি, এই বেন্ডিংটা কি কোনো একটা বৃত্তের অংশ কিনা? কোনো একটা বৃত্তের অংশ না? এরকম এই যে বেন্ডিংটা হইলো, এই বেন্ডিংটা বিশাল কোনো একটা বৃত্তের অংশ। সেই বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি, সেই বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর। তাহলে পি বিন্দুতে যে বাঁকটা সৃষ্টি হয়েছে সে কোনো একটা বৃত্তের অংশ, সেই বৃত্তের
বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, সেটা হচ্ছে আর, এই যে আর। এখন আসলে আমরা এখানে যা যা লিখছি তা হচ্ছে চিত্রের মধ্যে দেখি আছে কিনা। তো প্রথমে আপনি চিত্র আঁকাবেন, চিত্র আঁকে চিত্রের মধ্যে কী কী লিখছেন তা এখানে লিখতে হবে। দেখেন চিত্র একে ধরি, এটার নাম দিবেন চিত্র এক। চিত্র এক একটি ক্যান্টিলিভার। চিত্র একে ধরি, ওবি একটি আনুভূমিক দণ্ড, ওবি একটি আনুভূমিক দণ্ড যার দৈর্ঘ্য এল, যার দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটা এখানে দেখাই নেই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। ও প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে, ও প্রান্তটা আটকানো। বিতে ডব্লিউ পরিমাণ, যে বিতে এখানে একটা বিষয় আছে, বিতে হচ্ছে আপনি একটা ওয়েট ঝুলাইছেন, সেটা কত, ডব্লিউ। বি বিন্দুতে আপনি ডব্লিউ পরিমাণ ওয়েট ঝুলাই দেওয়া হয়েছে। ডব্লিউ পরিমাণ ওজন ঝুলানোর ফলে দণ্ডটি বিকৃত হয় ও বি প্রাইম। আগে ছিল ও বি, এখন বিকৃত হয় কত হয়ে গেছে, ও বি প্রাইম। দণ্ডের দৈর্ঘ্য বরাবর এক্স অক্ষ, এই যে এই বরাবর এক্স অক্ষ, এবং নমনের বা বেন্ডিং যেদিকে ঘটছে, এই যে এই দিক বরাবর বেন্ডিং ঘটছে, এই দিকটাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করি। ও বিন্দু হতে এক্স দূরে, ও বিন্দু হতে এক্স দূরত্বে, এই যে এক্স দূরত্বে পি একটি বিন্দু, এই যে পি একটা বিন্দু, এবং পি বিন্দুতে বিকৃত দণ্ডের বক্রতার ব্যাসার্ধ, এই যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখানে যা যা লিখছি তা আমরা এখানে ব্যাখ্যা করলাম। এখন আসেন পি বিন্দুর সাপেক্ষে দণ্ডের বহি নমনাঙ্ক। নমনাঙ্ক বলতে বোঝায় বেন্ডিং মোমেন্ট, নমনাঙ্ক বলতে বোঝায় বেন্ডিং মোমেন্ট। এটা কাইন্ড অফ টর্কের মতো আর কি, কাইন্ড অফ কিসের মতো, টর্কের মতো। এই যে দ্বন্দ্ব বা কাপলের মধ্যে যে টর্ক তৈরি হয়, দ্বন্দ্ব বা কাপলের মধ্যে যে টর্ক তৈরি হয়, সেই টর্কটাকে আমরা এই যে এভাবে লিখতে পারি, টর্ককে আমরা আর এফ লিখতে পারি, বা টর্ককে এইভাবে লেখা হয় সাধারণত বল ইন্টু বলের মধ্যবর্তী দূরত্ব, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু বলের মধ্যবর্তী দূরত্ব, যে বিন্দুর সাপেক্ষে সেই বিন্দু থেকে বলের দূরত্ব। এখন চিন্তা করেন তো, পি বিন্দুতে এই যে এখানে শব্দটা খেয়াল করেন, বহিনমনাঙ্ক। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বহিনমনাঙ্ক, একটা অন্তনমনাঙ্ক। বহিনমনাঙ্ক কীভাবে সৃষ্টি হয়েছে দেখেন, এখানে আপনার এটা ছিল আপনার ক্যান্টিলিভার, এখানে আপনি বাহ্যিক একটা ওজন ঝুলাইছেন, ফলে এটা ব্যান্ড হয়েছে। তার মানে বাহ্যিক বলের কারণে যে বেন্ডিং হয়েছে, সেই বেন্ডিং জনিত নমনাঙ্ককে আমরা বলতেছি বহিনমনাঙ্ক। আচ্ছা, ভালো কথা। এখন এই বস্তুটা হচ্ছে ব্যান্ড হয়েছে, খুবই ভালো কথা। বস্তুটা ব্যান্ড হওয়ার পরে যদি আপনি ওই ওজনটা যদি সরাই দেন, তাহলে সে আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। আগের জায়গায় ফেরত যে চলে যাবে, তখন তাকে উল্টা দিকে বলটা বা উল্টা দিকে টর্কটা কে দিবে, বস্তু নিজে সৃষ্টি করবে। অর্থাৎ তার নিজের ভিতরে যে প্রত্যয়নী টর্ক তৈরি হবে, সেটাকে আমরা বলতে পারি অন্তনমনাঙ্ক। বোঝা যাচ্ছে? একটা হচ্ছে ডব্লিউ এর কারণে যে বাহ্যিক যেটা, এটা তো বাহ্যিক ওজন, এই ওজনের কারণে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি বহিনমনাঙ্ক। এবং এই ওজনটা সরাই দিলে বস্তুটা আবার আগের জায়গায় ফেরত যাবে, তখন তার উল্টা দিকে নমনাঙ্কের প্রয়োজন হবে বা উল্টা দিকে টর্কের প্রয়োজন হবে। ঠিক আছে কিনা? তো উল্টা দিকে সে যে টর্ক বা যে নমনাঙ্ক ফিল করবে, তার নিজের ভিতরে যেটা থাকবে, বস্তু নিজের ভিতরে যেটা থাকবে, বস্তুর অভ্যন্তরে, সেটাকে বলতেছি আমরা অন্তনমনাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন বহিনমনাঙ্ক হিসাব করি। বহিনমনাঙ্ক ইকুয়ালস টু কি, বল ইন্টু দূরত্ব। বল কত, এই যে ডব্লিউ, তাহলে বল হচ্ছে ডব্লিউ ইন্টু পি বিন্দুর সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে পি থেকে এই যে বলের দূরত্ব কত, এল মাইনাস এক্স। এল মাইনাস এক্স, দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1। লেখা যায়? আচ্ছা, এখন আসেন পি বিন্দুর সাপেক্ষে অন্তনমনাঙ্ক। এটার প্রমাণটা হচ্ছে এটার প্রমাণটা আমাদের এই প্রশ্নের মধ্যে নাই, বা এটা লাগবে না, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। অন্তনমনাঙ্ককে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইয়ং এর মডুলাস ওয়াই, ইয়ংস মডুলাস ওয়াই আই ডিভাইডেড বাই যে বেন্ডিং হয়েছে আর, ওয়াই আই ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আপনাকে একটু কষ্ট করে কী করে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন আসেন, ওয়াই আই বাই আর যদি হয়, ওয়াইটা হচ্ছে কি ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক, আই হচ্ছে জড়তার ভ্রামক, এই যে দণ্ডটার জড়তার ভ্রামক। যে কোনো জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু কী লেখা যায়, দণ্ডের ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধ, দণ্ডের ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধ, দণ্ডের ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, লেখা যায় দণ্ডের ভর ইন্টু কি, চক্রগতির ব্যাসার্ধ। এখন এখানে যা যা লিখছেন তার পরিচয়গুলো আপনাকে দিতে হবে। যেখানে যেখানে ওয়াই হলো কি ইয়ং এর গুণাঙ্ক, এম ইকুয়ালস টু হচ্ছে দণ্ডের ভর, কে ইকুয়ালস টু চক্রগতির
ব্যাসার্ধ লেখা যায়। আচ্ছা আচ্ছা, ভালো কথা। কে ইকুয়ালস টু হলো চক্রগতির ব্যাসার্ধ। এখন আসেন এই যে আর 1/r এর একটা কি বলে 1/r এর মান আমরা এখানে বসাবো। দেখেন বক্রতার উপপাদ্য, এখন এইটা কোথায় আছে? এইটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই। এইটা হচ্ছে কারা কারা যেন 2-3 জন বিজ্ঞানী মিলে হচ্ছে এই উপপাদ্যটা দিচ্ছেন যে কি পরিমাণ বেন্ডিং হয়, কি পরিমাণ বেন্ডিং হয় একটা কার্ভের মধ্যে, মানে ওনারা জিওমেট্রিক শেপ থেকে হচ্ছে এরকম একটা থিওরি দিছেন। বিজ্ঞানীদের নাম এক্সাক্ট আমার মনে আসতেছে না, ওয়েট। এটা হচ্ছে অয়েলার বার্নৌলি বিম থিওরি। অয়েলার বার্নৌলি বিম থিওরি, অয়েলার এবং বার্নৌলি দুইজন মিলে হচ্ছে এরকম একটা থিওরি দিয়েছে যে বিমটা কি পরিমাণ ব্যান্ড হয় সেটা। আচ্ছা যাই হোক, ওটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। উপপাদ্য অনুসারে কি হবে? 1/r ইকুয়ালস টু হয় 1/r ইকুয়ালস টু ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার। তাহলে দেখেন তো 1/r না, 1/r তার মানে এইটা 1/r এর মান যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি পাবো দেখেন। সুতরাং অন্তনমনাঙ্ক হবে, অন্তনমনাঙ্ক কি হবে? 1/r এর জায়গায় এই যে এটা বসবে আর বাকিগুলো তো আছেই, তার মানে এম কে স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার লেখা যায়। আচ্ছা ভালো কথা। যদি লেখা যায় তাহলে সরি এখানে একটা ভুল আছে। এটা এখানে যে আই লিখছি এটা জড়তার ভ্রামক না, এটাকে জড়তার ভ্রামকের সদৃশ কোনো একটা রাশির মতো চিন্তা করা যায়। এটা ইকুয়ালস টু এ কে স্কোয়ার, এটা ইকুয়ালস টু এ কে স্কোয়ার। এখানে আই যেটা, এটাকে জ্যামিতিক জড়তার ভ্রামক বলা যায়, এক্সাক্ট জড়তার ভ্রামক না। জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু হয়তো এম কে স্কোয়ার, আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, বাট এইখানে যেটা সেটা হচ্ছে এ কে স্কোয়ার। তো এই দুইটা দেখতে মোটামুটি কাছাকাছি, ফলে এই যে এইখানে মনে করেন যে একটা রাশি পাওয়া গেল, এটার নাম কি দিব আমরা? আই প্রাইম বললাম। তো আই প্রাইমটা দেখতে আই এর মতো, আই প্রাইমটা দেখতে কার মতো? আই এর মতো, ফলে এটাকেও জড়তার ভ্রামক বলা হয়, কিন্তু এটার নাম একটু চেঞ্জ করে রাখা হয়েছে। এটা হচ্ছে জ্যামিতিক জড়তার ভ্রামক। এটা কি? জ্যামিতিক জড়তার ভ্রামক। এটা নর্মাল জড়তার ভ্রামক, এটা হচ্ছে জ্যামিতিক জড়তার ভ্রামক। পরে এটা একটু খেয়াল রাখেন, আইটা হচ্ছে দ্য জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্শিয়া, জ্যামিতিক জড়তার ভ্রামক। এটা হচ্ছে এ কে স্কোয়ার, নট এম কে স্কোয়ার, বুঝছেন? এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, বক্রতার উপপাদ্য অনুসারে এটা তাহলে এম হবে না, দিস ইজ এ। ওকে, ওয়াই কই গেল? ওয়াই এ কে স্কোয়ার ছিল না, এখানে তো একটা ওয়াই আছে, আচ্ছা ভালো কথা, বুঝতেছি এই অংশ। এখন আসেন, তাহলে আমরা অন্তনমনাঙ্ক এবং বহিনমনাঙ্ক পাইলাম। অন্তনমনাঙ্ক এবং বহিনমনাঙ্ক দুইটাই কি আমরা পেয়ে গেছি। এখন এই বিমটা যদি এখানে সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ নড়াচড়া না করে মানে ফিক্স হয়ে আছে, সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে আমরা বলতে পারি বহিনমনাঙ্ক আর অন্তনমনাঙ্ক দুইটা সেম হয়েছে, বিদায় সে সাম্যাবস্থায় আছে। তখন আমরা লিখতে পারবো যে সাম্যাবস্থায় এই অংশের পরে সাম্যাবস্থায় এই দুইটা কি হবে? সমান হবে। বহিনমনাঙ্ক আর অন্তনমনাঙ্ক দুইটা সেম হবে। অন্তনমনাঙ্ক ইকুয়ালস টু বহিনমনাঙ্ক। আমরা আগে এই যে বহিনমনাঙ্ক বের করে রাখছি, এই যে অন্তনমনাঙ্ক বের করে রাখছি, এটাকে দিয়ে দিই ইকুয়েশন নাম্বার 2। তাহলে অন্তনমনাঙ্ক আর বহিনমনাঙ্ক দুইটা সমান হবে, তাহলে দুইটার মান বসাই দিই। অন্তনমনাঙ্ক ইকুয়ালস টু কত? এই যে এটা, দ্যাট ইজ ওয়াই এ কে স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এটা কিন্তু অক্ষ না, এটা ইয়ং এর মডুলাস ওয়াই। বহিনমনাঙ্ক ইকুয়ালস টু কত? ডব্লিউ এল মাইনাস এক্স। ঠিক আছে, লেখা যায়। ওকে, কই থেকে পাইলাম এটা? সমীকরণ 1 এবং 2 থেকে, তাই তো? সমীকরণ 1 এবং 2 থেকে। তাহলে এখানে লিখি সমীকরণ, সাইড নোট দিয়ে দিলাম, 1 এবং
2 থেকে। আচ্ছা, এটা লিখলাম। এখন ওয়াই এ কে স্কোয়ারকে আমরা দেখেন ওয়াইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, সব কিছু কনস্ট্যান্ট, এদেরকে চাইলে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডব্লিউ ওয়াই এ কে স্কোয়ার ইন্টু এল মাইনাস এক্স। উভয় পক্ষে এখন সমাকলন করব। উভয় পক্ষে যদি সমাকলন করি, কেন সমাকলন করব? সমাকলন করব হচ্ছে আমরা এই ডেরিভেটিভ টার্মগুলো সরানোর জন্য, এদেরকে সরানোর জন্য আমরা হচ্ছে সমাকলন করব। তাহলে যদি সমাকলন করি তাহলে কি হয় দেখেন তো কি পাওয়া যায়। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে সমাকলন, তাহলে ইন্টিগ্রেশন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়ালস টু, এগুলো তো কনস্ট্যান্ট, ওজন কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, বাকি থাকে কি এল মাইনাস এক্স, সাথে থাকে ডিএক্স। বা দেখেন ইন্টিগ্রেশন আর ভিতরে ডিফারেন্সিয়েশন দুইটা, একটা বাইরে ইন্টিগ্রেশন, ভিতরে ডিফারেন্সিয়েশন দুইটা। এই ইন্টিগ্রেশনের সাথে কিন্তু এই ডিএক্স, ইন্টিগ্রেশনের সাথে এই ডিএক্স, ইন্টিগ্রেশন ভিতরে ডিফারেন্সিয়েশন দুইটা, একটা ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়েশনকে ক্যান্সেল করে দিবে, তাহলে বাকি থাকবে শুধু একটা ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, দেখেন এল ডিএক্স, ইন্টিগ্রেশন অফ কি এল ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এল ডিএক্স, তারপরে আরেকটা টার্ম, এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে এল ডিএক্স মাইনাস এক্স ডিএক্স, তাই তো। এখন এলটা কনস্ট্যান্ট, এলটা কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টটা যদি বাইরে চলে আসে ইন্টিগ্রেশন অফ কি থাকে তার শুধু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি শুধু এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ এল ডিএক্সকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো শুধু এল এক্স, মাঝের এই যে মাইনাস আরেকটা কি এক্স ডিএক্স, এক্স ডিএক্স মানে কি এক্স স্কোয়ার বাই টু, তাহলে এই যে এক্স স্কোয়ার বাই টু লেখা যায়, ডিওয়াই ডিএক্স এল এক্স ইন্টু কী লেখা যায় এক্স স্কোয়ার বাই টু। সাথে এগুলাকে যেহেতু আমরা কোনো লিমিট দিই নাই, ফলে সাথে একটা কনস্ট্যান্ট চলে আসবে, যেখানে সি ওয়ানটা হচ্ছে কি সমাকলন ধ্রুবক, যেখানে সি ওয়ানটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আচ্ছা ভালো কথা, এক্স ইকুয়ালস টু জিরোতে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো হবে। এক্স ইকুয়ালস টু জিরোতে, এক্স ইকুয়ালস টু জিরো মানে কি এটা এক্স, এটা কি এক্স, এই দেখেন এটা হচ্ছে এক্স, তো এটা যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়ালস টু জিরো যখন বসাবো, সরি এই যে এতটুকু হচ্ছে এক্স, এক্স ইকুয়ালস টু জিরো মানে কি এক্স দূরত্বে পি বিন্দু ছিল, এখন এক্স যদি আমি কমাইতে থাকি তার মানে পি বিন্দু বামে সরতে থাকবে, পি বিন্দু বামে সরতে থাকবে, এক্সের মান জিরো হইলে এই পি বিন্দুটা কি এখানে চলে আসবে না, এইখানে কি কোনো বেন্ডিং কিছু আছে, ও বিন্দুতে কোনো বেন্ডিং নাই, তো বেন্ডিং যদি না হয় তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কোনো বেন্ডিং নাই, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু জিরোতে এইটা হচ্ছে। এখন এই মানগুলো আপনি এখানে বসাই দেন, এটাকে দেন সমীকরণ নাম্বার 3, এই মানগুলো সমীকরণ 3-এ যদি বসান হবে, সুতরাং 3 থেকে কী পাওয়া যাবে বলেন, বামে হচ্ছে জিরো ইকুয়ালস টু ডব্লিউ ওয়াই এ কে স্কোয়ার এল ইন্টু এখানে কি জিরো না, এল ইন্টু জিরো মানে কি জিরো, মাইনাস জিরো স্কোয়ার বাই টু মানে কত জিরো, প্লাস সি ওয়ান বা দেখেন জিরো মাইনাস জিরো মানে জিরো, জিরোর সাথে এই পুরোটা গুণ করেন কত হয়ে যাবে জিরো, তাহলে সি ওয়ান ইকুয়ালস টু কত থাকে জিরো, বা সি ওয়ান ইকুয়ালস টু জিরো। সি ওয়ানের মান তাহলে কত পেয়ে গেলাম জিরো, সি ওয়ানের মান যদি এখানে বসাই দিই, সি ওয়ানের মান যদি এখানে বসাই দিই তাহলে কি থাকবে জিরো হয়ে গেল, শুধু এই যে এই অংশ থাকে, তাই না। তাহলে আসেন সমীকরণ 3 থেকে পাবো সি এর মান, যদি সি ওয়ানের মান জিরো বসাই দিলাম তাহলে বাকি যা থাকে তা লিখতেছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ওয়াই এ কে স্কোয়ার এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, লেখা যায় তো। এখন আসে তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা পাইলাম, এখন আমাদের ইন্টিগ্রেশনটা মানে এই ডিফারেন্সিয়েশনটা সরাই আমাদের ওয়াই এর মান দরকার, এই যে ছোটো ওয়াই এটার মান দরকার, তো ছোটো ওয়াই এর মান বের করতে হলে আরেকটা ডিফারেন্সিয়েশন আছে, এটাকে ক্যান্সেল করতে হলে আবার ইন্টিগ্রেশন করতে হবে, আবার আমরা ইন্টিগ্রেশন করব, এটাকে নাম দিই আমরা ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 4। তাহলে উপরে লিখি ইন্টিগ্রেশনটাকে আমরা আবার করব, তাহলে আসেন পুনরায় ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স সাথে হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু ডব্লিউ ডিভাইডেড বাই ওয়াই এ কে স্কোয়ার এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এখানে আবার সাইড নোট দিয়ে দিবেন, আগেরটাতে সাইড নোট দিবেন যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে, এখন আবার সাইড নোট দিবেন এক্সের সাপেক্ষে পুনরায় সমাকলন করে, এক্সের সাপেক্ষে সমাকলন। আসেন ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইটা তার সাথে ডিএক্স মিলে পুরোটা কিন্তু একটা ইন্টিগ্রেশন, আর ভিতরে আছে একটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা অ্যান্টি অপারেটর,
একটা কি অপারেটর, এন্টি অপারেটর, ফলে ডিডিএক্স আর হচ্ছে ইন্টিগ্রেশন কাটা যায়, শুধু কি থাকে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু, এটা ছোট হাতের ওয়াই দিয়েন কিন্তু, তা না হলে আবার ইয়ংস মডুলাসের সাথে ঝামেলা হয়ে যাবে। ওয়াই এ কে স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, এ পাশেও ইন্টিগ্রেশন আসবে না, এ পাশেও তো ইন্টিগ্রেশন আসবে। এখন আসেন ইন্টিগ্রেশন অফ এল এক্স, ইন্টিগ্রেশন অফ এল এক্স ডিএক্স, এলটা হচ্ছে কনস্ট্যান্ট, বাকি থাকে কি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এলটা বাইরে চলে আসলো, এক্স ডিএক্স মানে কি এক্স স্কোয়ার বাই টু। তাহলে আসেন এল এক্স স্কোয়ার বাই টু, একটা টার্ম থাকলো মাইনাস এক্স স্কোয়ার বাই টু এর ইন্টিগ্রেশন করেন, তাহলে কি থাকবে এক্স কিউব বাই থ্রি, আর নিচে আছে টু, তার মানে সিক্স, এক্স কিউব ডিভাইডেড বাই সিক্স, সাথে যেহেতু লিমিট দিই নেই তার মানে কি অনির্দিষ্ট যোগজ, ফলে আরেকটা কনস্ট্যান্ট চলে আসবে সি টু, আরেকটা কনস্ট্যান্ট চলে আসবে সি টু। আবার আসেন এক্স ইকুয়ালস টু জিরোতে ওয়াই ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো মানে কি এই বিন্দু, এই বিন্দুতে কি কোনো বেন্ডিং আছে? এক্সাক্ট ওই পয়েন্টে তো কোনো বেন্ডিং নাই, যত সামনের দিকে গেছে তত বেন্ডিং হয়েছে, বাট এক্সাক্ট এই পয়েন্টে কোনো বেন্ডিং নাই, এই কারণে এক্স ইকুয়ালস টু জিরোতে ওয়াই এর মান জিরো হবে। ফলে আমরা এখানে মান বসাই দিব উপরের সমীকরণে, ওয়াই ইকুয়ালস টু জিরো, ফলে উপরের সমীকরণ থেকে কি পাবো দেখেন, জিরো ইকুয়ালস টু, এটা আছে ওয়াই এ কে স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে আসেন জিরো স্কোয়ার বাই জিরো মানে জিরো, মাইনাস জিরো স্কোয়ার মানে জিরো, প্লাস সি টু, দেখেন এই পুরোটা জিরো না, এই পুরোটা তো জিরো, তাহলে সি টু ইকুয়ালস টু কত জিরো, বা সি টু ইকুয়ালস টু জিরো। সি টু এর মান বসালে পাবো পাই, লিখবেন পাই, কি পাবো ওয়াই ইকুয়ালস টু ওয়াই এ কে স্কোয়ার এল এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই সিক্স, আর এটা তো জিরো, এটা আর লেখার দরকার নেই। এখন এই যে ওয়াই, এটা কি বোঝাচ্ছে? এই ওয়াইটা দিয়ে বোঝাচ্ছে কি পরিমাণ বেন্ডিং হয়, এই ওয়াইটা দিয়ে কি বোঝাচ্ছে কি পরিমাণ বেন্ডিং হবে, কোথায় কি পরিমাণ বেন্ডিং হবে সেটা হচ্ছে এই যে এই সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে। এখন বেন্ডিংকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বেন্ডিংকে হচ্ছে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, বেন্ডিংটাকে হচ্ছে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। দেখেন এখন আমাদের বেন্ডিংটা দরকার কোথায়? এই যে এই পয়েন্টে বেন্ডিং, তাহলে এই পয়েন্টে এক্স এর মান কত দেখেন, এক্স এর মান এই যে এতটুকু, এখানে যদি এক্সটাকে নিয়ে আসি তাহলে এক্স কি এল এর সমান হয়ে যাবে না, এক্স ইকুয়ালস টু এল হয়ে যাবে। তাহলে আসেন বি বিন্দুতে এক্স ইকুয়ালস টু, এটাকে একটা সমীকরণ দেন এখন 4 নাম্বার, বি বিন্দুতে এক্স ইকুয়ালস টু এল হবে এবং ওয়াই ইকুয়ালস টু এই যে এটা, মানে টোটাল বেন্ডিং, বি বিন্দুতে যে বেন্ডিং সেটাকেই তো আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছিলাম, ওয়াই ইকুয়ালস টু ডেল। তাহলে ডেল ইকুয়ালস টু কী পাওয়া যাবে আসেন, ওয়াই এ কে স্কোয়ার, হ্যাঁ এল এক্সের জায়গায় কী বসবে এখন, এল বসবে, তাহলে এল স্কোয়ার মানে কি এল কিউব, এখানে চলে আসলো এল কিউব বাই টু, এখানে কি এল কিউব বাই টু মাইনাস এক্সের জায়গায় এল কিউব বাই সিক্স, তাই তো, একটা হচ্ছে এল কিউব বাই টু আর একটা হচ্ছে এল কিউব বাই সিক্স। ওকে ওকে চলেন তাহলে এল কিউব বাই টু তার সাথে কি থাকে এল কিউব বাই সিক্স, যদি বিয়োগ করি আমরা তাহলে ফাইনালি কি পাবো, এল কিউব বাই থ্রি, দ্যাট ইজ এল কিউব বাই থ্রি। ঠিক আছে, ডেলের মান ফাইনালি আমরা এই যে এটা পাইলাম, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 5। ওকে, এটাই হচ্ছে আমাদের অবনমনের রাশিমালা। যদি আমাকে বলে যে একটি ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা প্রতিপাদন করো, দিস ইজ মাই আনসার, এখানে আমার আনসার শেষ। এখন যদি বলে আমাকে যে আয়তাকার প্রস্থচ্ছেদ, তাহলে এই যে এ আছে, এর জায়গায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বসবে। যদি বলে যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ, তাহলে এর জায়গায় কি বসবে, বৃত্তের ক্ষেত্রফল বসবে, আর কিচ্ছু না। আর যদি জাস্ট মুক্ত প্রান্তের রাশিমালা চায়, এখানে আনসার রেখে দিব, এটাই কমপ্লিট। ওকে, এখন আসেন আমরা দুইটা স্পেশাল কেস আলোচনা করে ফেলি। এক নাম্বার বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস মানে হচ্ছে বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র 1, দণ্ডটি আয়তাকার হলে, দণ্ডটা যদি আয়তাকার হয় তাহলে কি হবে? দণ্ডটা যদি আয়তাকার হয়, দণ্ডটা আয়তাকার এবং
দণ্ডর যে প্রস্থ বি, পুরুত্ব ডি হলে এই যে এ আছে না, এ ইকুয়ালস টু বি ডি হবে। সেই ক্ষেত্রে ডেল ইকুয়ালস টু কী হবে, এর জায়গায় জাস্ট বিডি বসবে। তার মানে ডব্লিউ এল কিউব উপরে নিচে হবে কি ওয়াই বিডি, এর জায়গায় বিডি বসে যাবে, সাথে কি ও 3 আছে একটা 3, তার সাথে হচ্ছে কে স্কোয়ার। দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, বিশেষ ক্ষেত্র 2। যদি আপনাকে আয়তাকার একটা চায় তাহলে শুধু আপনি আয়তাকার একটা লিখবেন, হ্যাঁ। আর যদি বৃত্তাকার একটা চায় তাহলে শুধু বৃত্তাকার একটা লিখবেন, দুইটাই লেখার দরকার নাই। আর যদি শুধু অবনমন বলে তাহলে এখানে রেখে দিবেন, আর এগুলা লেখার দরকার নাই। বিশেষ ক্ষেত্রে 2 আসেন। বিশেষ ক্ষেত্রে 2টা কি, সুষম বৃত্তাকার। বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এই আর এই আর কিন্তু সেম না। দেখেন ওইটা আলাদা বেন্ডিং, আর এই যে আর এটা কি, এটা হচ্ছে এই যে দেখেন এটা এই মাথা কি, এটা একটা বৃত্ত না, এই বৃত্তের যে ব্যাসার্ধ ছোট যে আর, সেটা হচ্ছে এটা, বুঝছেন। ব্যাসার্ধ আর হলে এ ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ তো আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে ডেল ইকুয়ালস টু কী হবে, ডব্লিউ এল কিউব, আর এখানে চলে আসবে 3y কে স্কোয়ার, সাথে আছে এ মানে কি পাই আর স্কোয়ার, তাই তো। ও এখানে আবার কাহিনী আছে, একটা কাহিনী আছে, কে এর মানও বসাইতে হবে। দণ্ডের ক্ষেত্রে চক্রগতির যে ব্যাসার্ধ কে, এটা একরকম হবে, এটা এখানে লিখতে হবে এ ইকুয়ালস টু বিডি হবে, এবং কে স্কোয়ার ইকুয়ালস টু হবে ডি স্কোয়ার বাই 12। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, যে জড়তার ভ্রামক আয়তাকার দণ্ডের ক্ষেত্রে যে কে স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই 12 হয়, আর এবং কে ইকুয়ালস টু বৃত্তের ক্ষেত্রে হবে আর স্কোয়ার বাই 4। সো এখানে কে এর মানটা বসাইতে হবে, বুঝছেন। কে এর মান কত, ডি স্কোয়ার বাই 12। তাহলে এই যে ডি স্কোয়ার বাই 12 মিলে ফাইনাল যে অ্যান্সার পাবো আমরা, ডি স্কোয়ার বাই 12, তাহলে 3, আর এখানে কাটাকাটি করলে 4, 4টা উপরে চলে যাবে, দ্যাট ইজ 4 ডব্লিউ এল কিউব, নিচে থাকবে কি 3 সাথে কাটা চলে গেছে, ওয়াই মানে কি ইয়ংস মডুলাস বি, আর ডি স্কোয়ার, আর এখানে একটা বি ডি কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আসেন, ডব্লিউ এল কিউব ওয়াই 3y কে স্কোয়ার, কে স্কোয়ারের জায়গায় কি লিখবো, কে স্কোয়ারের জায়গায় লিখবো আর স্কোয়ার বাই 4, বুঝছেন। 3y কে স্কোয়ার, বাকি আছে এ মানে কি ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, যদি হয় তাহলে এখন আমরা কি পাবো, হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, আর স্কোয়ার বাই 4, নিচে আসছে 4টা উপরে চলে যাবে, 4 ডব্লিউ এল কিউব, নিচে চলে আসবে কি আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তার মানে 3 পাই আর টু দি পাওয়ার 4 সাথে ইয়ংস মডুলাস, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আপনার বৃত্তাকারের ক্ষেত্রে অবনমন, আর এটাই হচ্ছে কি আয়তাকার বিমের ক্ষেত্রে বা আয়তাকার ক্যান্টিলিভারের ক্ষেত্রে অবনমন, ঠিক আছে, বোঝা গেল। এটাই হচ্ছে আমাদের আনসার। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভালো কথা, এখানে কিন্তু সবগুলো আমি বোর্ডে যা যা তথ্য লিখছি সবগুলো আপনার বর্ণনার মধ্যে লিখতে হবে, তা না হলে নাম্বার পাবেন না।